লেখক রাজেশ ঘোষের কাছের মানুষ। যূথিকা দেবীকে দাহ করতে মাত্র শ্মশানে কয়েকজনকে দেখা গেল। মৃন্ময়ী তার মায়ের শ্মশানের কাজ শেষ করে ফিরে এসে দেখে তার ঘরে পাড়া প্রতিবেশীদের ভিড়। সে ঘরে ঢুকে দেখল তাকে দেখে সবাই একে অন্যের মুখের দিকে তাকাচ্ছে। সে পাথরের মতো দাঁড়িয়ে রইল। তারপর তাদের পাড়ার এক কাকিমা বলল, তোর আর এই পাড়ায় থাকা হবে না। তোর মা যা করেছে তাতে আশেপাশের পাড়াতে কান পাতা যাচ্ছে না। তার ওপর তুইও তো সেই মায়েরই মেয়ে, সেই রক্তই তো তোর শরীরে, তাই তুই এখনই এই পাড়া থেকে চলে যা। তারপর পাড়ার সবাই সহমত হয়ে হৈ হৈ করে তাতে সম্মতি দিয়ে উঠল। ঘণ্টাখানেকের মধ্যে যূথিকা দেবীর ঘরে চাবিতালা পড়ে গেল। রাত 9টায় বছর 17 একটি মেয়ে একাকী রাস্তায়, যেন ওর কোনো অবস্থাতেই কোনো ভ্রুক্ষেপ নেই। রাস্তায় হেঁটে যাচ্ছে, পেছনে দাঁড়িয়ে সারা পাড়ার লোক যেন হাঁপ ছেড়ে বাঁচল। পাড়া ছাড়িয়ে বড় রাস্তায় পা দিতেই তার যেন সারা শরীরটা কেঁপে উঠল। সে কোথায় যাবে এবার? আত্মীয় স্বজন কেউ তো তাদের বিশেষ পাত্তা দেয় না। আর এত রাতে এখন কোথায় যাবে? খুব ভয় করছে তার। সে ভাবছে, কেন মা তার সাথে এরকম করলো? তার মা তো জানতো সে ছাড়া তার মেয়ের আর কেউ নেই। তাহলে এরকম করার আগে তার মায়ের একবারও মনে পড়ল না তার কথা? এসব ভাবছে আর সে অঝোর নয়নে কাঁদছে। এমন সময় তার পাড়ার একজন দাদা, বাচ্চু, তাকে দেখে দাঁড়িয়ে পড়ে বলল, কোথায় যাবি এবার? জানে না সে কোথায় যাবে। আসলে বাচ্চু তাকে নিজের বোনের মতনই ভালোবাসে। মৃন্ময়ী তাকে ভাইফোঁটা দেয়, রাখি পরায়। তাছাড়া সারা বছরই তাকে বোনের মতোই স্নেহ করে। দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃন্ময়ী ভাবছে কোনোদিনই আর দেখতে পাবে না সে তার বাচ্চু দাদাকে। বাচ্চুও ভাবছে এই বোনটাকে সে পাড়া ছাড়ার হাত থেকে বাঁচাতে পারল না। এমন সময় বাচ্চুর এক পরিচিত দাদা সেখান দিয়ে যাচ্ছিল। তাকে দেখে দাঁড়িয়ে পড়ে বলল, কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে তুই? ছেলেটির নাম প্রীতম চক্রবর্তী, ব্রাহ্মণ বাড়ির ছেলে, বিশাল বাড়ি, অনেক সম্পত্তির মালিক। বাবা মা কেউ নেই, অনেক আগেই মারা গেছেন। দুই দাদা সবাই বিদেশে থাকে। মাঝে মাঝে সম্পত্তির ভাগ আনতে আসে, আবার চলে যায়। প্রীতম সারাদিন এখানে ওখানে আড্ডা দিয়ে ঘুরে বেরিয়ে রাতে মদ খেয়ে দিন কাটিয়ে দেয়। মনের দিক থেকে তার মতো মানুষ পাওয়া ভার, সেটা সবাই তো বোঝে না, কিন্তু বাচ্চু খুব ভালো করে তাকে জানে। বাচ্চু তার হাত দুটো ধরে বলল, মেয়েটাকে বাঁচাও দাদা, না হলে মেয়েটা মরে যাবে। প্রীতম 7-5 ভাবল, তারপর একটু ভেবে তার সাথে যেতে বলল। যাবার সময় বাচ্চু ও মৃন্ময়ীর দুজনকে দেখে খুব মন খারাপ করছিল। রক্তের সম্পর্কের বাইরে গিয়ে তাদের দুজনের ভাই বোনের বন্ধন সম্পর্ক কতটা নিবিড় সেটা একমাত্র উপরওয়ালাই জানে। প্রীতম মৃন্ময়ীকে মোটরসাইকেলে চাপিয়ে বাড়ি নিয়ে এসে বাড়ির সামনে দাঁড়ালে সে যেন জড় পদার্থের মতো দাঁড়িয়ে রইল। বাড়ি ঢুকে সে দেখল এত বড় বাড়ি, কিন্তু তাদের ছাড়া তো কোনো মানুষজন নেই। সে খুব ভয় পেতে লাগলো। সে ভাবছে, এর থেকে তো তার রাস্তায় থাকা ভালো ছিল। প্রীতম এবার মৃন্ময়ীকে একটা ঘর খুলে দিয়ে বলে, এটা তোমার ঘর, গুছিয়ে নাও একটু, তারপর হাত মুখ ধুয়ে নিয়ে রেস্ট করো, আমি একটু আসছি। বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়ির বাইরে থেকে চাবি দিয়ে প্রীতম বাড়ি থেকে বের হয়ে যায়। একা থাকা অভ্যেস থাকলেও এত বড় একটা অপরিচিত বাড়িতে একা থাকতে তার খুব ভয় লাগছে। তাছাড়া একটা অপরিচিত মানুষের সঙ্গে থাকতে হবে, সেটা ভেবেই তার ভয়ে বুকটা যেন শুকিয়ে যাচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে তার মায়ের কাছে চলে যেতে। সে খাটে বসে মাথা ঠেকিয়ে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে গেল বুঝতেই পারল না। হঠাৎ একটা আওয়াজে হঠাৎ করে ঘুম থেকে তড়াক করে উঠে দাঁড়িয়ে দেখে প্রীতম বলছে, আর কতবার ডাকতে হবে, ঘুমিয়ে তো একেবারে কাদা। ভয়ে মৃন্ময়ী থরথর করে কাঁপতে লাগলো। সেটা দেখে প্রীতমের খুব খারাপ লাগলো। সে কাছে এসে তার কাছে বসে বলে,
এগুলো খেয়ে নাও, কখন থেকে খাওনি। মৃন্ময়ী খুব ভয় পেয়ে গেল। প্রীতম জিনিসগুলো রেখেই ঘর থেকে বেরিয়ে গেল। মৃন্ময়ী ভাবছে যারা মদ খায় তারা খুব বাজে লোক হয়। ভয়ে নিচে তাকাতেই দেখে কিছু ফল আর খই। সে ভাবছে লোকটা মাতাল, কিন্তু এগুলো যে তাকে খেতে হয় এটা তো জানে, তাহলে লোকটা কি ভালো? প্রীতমের আনা এই ফলগুলোর দিকে তাকিয়ে মৃন্ময়ী ভাবে আপেল দেখলেই তার খেতে ইচ্ছে করত, তাই তো তার মা যখনই হাতে টাকা পেত তখনই তার জন্য আপেল কিনে আনত। কিন্তু সেই আপেলই তার আজ একদমই খেতে ইচ্ছে করছে না। জলের তেষ্টায় বুকটা যেন তার শুকিয়ে যাচ্ছে, কিন্তু জল সে কোথায় পাবে? জানে না তো কোথায় জল আছে। তাছাড়া লোকটা মদ খেয়ে আছে, জিজ্ঞাসা করলে যদি মারধর করে। তাদের পাড়ায় সে দেখেছে মদ খেয়ে এসে লোকেরা তার বাড়ির লোকেদের কি মারত। সারা দিনের ক্লান্তিতে তার সারা শরীর অবশ হয়ে যাচ্ছে। সে তার ব্যাগটায় মাথা রেখে মেঝের মধ্যে ঘুমিয়ে গেল। কিছুক্ষণ পরে সে শুনতে পেল কেউ তাকে ঘুম থেকে তুলছে। সে ঘুমের ঘোরে উত্তর দিল, আজ আর কিছু খাবো না মা, রেখে দাও, কাল সকাল সকাল উঠে খাবো। তারপর আবার কি যেন শুনে বলছে, এরকম করো না মা, আজ আমার ঘুম ছাড়ছে না, তুমি আমার পাশে শো, আমি তোমায় একটু জড়িয়ে ধরে ঘুমাই। বলেই সে প্রীতমের হাতখানা চেপে ধরে। এটাতে তো প্রীতম যেন একটা অসম্ভব অস্বস্তিতে পড়ে গেল। সে বুঝে গেল মেয়েটা তার মাকে খুঁজছে। মা ভেবে তাকে চেপে ধরছে। সে ভাবছে আর ধরবে না কেন, কত আর বয়স হবে মেয়েটার। দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে মনে মনে বলছে, বাবা মাগুলো কেন যে এমন করে, ছেলে মেয়েগুলোর কথা কেন যে ভাবে না। এবার সে বলল, ওঠো, এগুলো খেয়ে নাও, কিছু তো খাওনি। বলে হাতটা ছাড়াতে চাইলে মৃন্ময়ী এবার তড়াক করে ঘুম থেকে জেগে উঠে নিজের ব্যবহারের জন্য লজ্জায় মাথা নিচু করে বসে থাকে। প্রীতম তার দিকে একটা থালাতে খই এগিয়ে দিয়ে, খেয়ে নাও বলে ফলগুলো কাটতে থাকে। মৃন্ময়ীর এবার চোখে পড়ে পিতলের একটা বোতল। সে এবার বলে ওঠে, জল খাবো। প্রীতম তার দিকে জলটা এগিয়ে দিতে সে এমনভাবে জল খাচ্ছিল যেন কতদিন সে জল খায়নি। প্রীতম মনে মনে ভাবছে সে ঠিকই ভেবেছিল মেয়েটার খুব খিদে ও তেষ্টা পেয়ে গেছে। প্রীতম এবার উঠে দাঁড়িয়ে বলে, তুমি খেয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়ো, কোনো ভয় নেই, আমি বারান্দায় শুয়ে আছি, আর দরজা লক করতে হবে না। তার উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে তার গায়ের মদের গন্ধে মৃন্ময়ীর সারা শরীর গুলিয়ে উঠল। সে কোনো রকমে খেয়ে বিছানায় গিয়ে মনে মনে ভাবছে, লোকটা তো বারান্দাতেই শুয়ে আছে, কোনো ভয় নেই তাহলে। কিন্তু পরক্ষণে তার মনে পড়ল তার মায়ের কথা, একা কখনো কোনো লোককে বিশ্বাস করে তার কাছে থাকবি না। তার 18 বছর না হলেও সে জানে নারীর সম্মান কি। এসব কথা চিন্তা করতে করতে পৌষের ঠান্ডাতেও তার কপালে শরীরে ঘাম জমে যায়। এভাবে ভাবতে ভাবতে ভোর হয়ে গেলে সে আস্তে আস্তে তার দরজাটা খুলে দেখে লোকটা বারান্দার মধ্যে এই ঠান্ডায় জড়ো হয়ে ঘুমাচ্ছে। সে এসে চুপি চুপি ঘরে ঘুমিয়ে যায়। ঘুম ভেঙে হঠাৎ তার চোখে সূর্যের আলো পড়লে সে চোখ খুলে দেখে প্রীতম তাকে বলছে, ওঠো, ফ্রেশ হয়ে এসো, আমি খাবার আনছি। বলেই সে গম্ভীরভাবে ঘর থেকে চলে যায়। তারপর মৃন্ময়ী ঘর থেকে বেরিয়ে দেখে কি বড় বাড়ি, কত ঘর, কিন্তু পুরো বাড়িটা নোংরা জঞ্জাল হয়ে আছে। সে ফ্রেশ হয়ে জামাকাপড় বদলে এবার ঘরগুলো একটু গোছাতে থাকে। সেই সময় প্রীতম এসে তাকে বলে, এত গোছাতে হবে না, এগুলো খেয়ে নাও, লোক আসছে তোমার ঘর পরিষ্কার করে দিয়ে যাবে। বলে যাবার সময় মৃন্ময়ী তাকে বলে, আপনি খাবেন না? শুনে সে থমকে দাঁড়িয়ে এক মুহূর্ত ভাবল, কতদিন খাবার কথা কেউ তাকে বলেনি। তারপর বলল, আমি খেয়ে এসেছি। তার খাওয়া হতেই এক মহিলা তার ঘরটা পরিষ্কার করে দিয়ে গেলে প্রীতম তাকে বলে, আমি একটু বেরোচ্ছি, তুমি ঘর থেকে কোথাও যাবে না। সে বেরিয়ে গেলে মৃন্ময়ী এবার বারান্দাগুলো গোছাতে গোছাতে প্রীতমের ঘরে ঢুকে নোংরা দেখে রেগে গিয়ে ঘরটা সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে স্নান করে ঘরে গিয়ে তার ব্যাগ থেকে তার জামাকাপড়, মায়ের ছবিগুলো বের করে দেখতে থাকে। তারপর তার মায়ের ছবিটা টেবিলের উপর রেখে রান্নাঘরে যায়, কিন্তু গিয়ে দেখে সেখানে সব কৌটোগুলো শুধু ফাঁকা পড়ে আছে।
মৃন্ময়ী যখন এসব দেখছিল তখন প্রীতম এসে তার বাড়িঘর বারান্দা সব কিছু দেখে অবাক হয়ে যায়। তারপর রান্নাঘরে তাকে দেখে বকুনি দিয়ে বলে, কে বলেছে তোমাকে সব করতে? আর রান্নাঘরে কিছুই নেই, তোমাকে পাকাপোনা করতে হবে না, আমি দুপুরে তোমার খাওয়ার ব্যবস্থা করব। শুনে সে বলে, না, আমি আর বাইরের খাবার কিছু খাবো না, আমি নিজে রান্না করতে পারি, সব এনে দিলে আমি রান্না করব। শুনে প্রীতম বলল, না, তোমাকে ওসব করতে হবে না, আমি সব এনে রান্না করে দিচ্ছি। বলে সে কাকে একটা ফোন করলে সে সব কিছু এনে দিয়ে যায়। প্রীতমের রান্নাঘরে রান্না করার জন্য সব কিছু জোগাড় করতে থাকলে মৃন্ময়ী বলে, এসব আপনার কাজ নয়, করলে আপনি রান্না করেই খেতেন, রান্নাঘরে কিছু তো একটুও নেই। শুনে প্রীতম অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তা দেখে মৃন্ময়ী বলে, আপনি বাইরে যান, আমি রান্না করে দিচ্ছি। খেতে বসে প্রীতম ভাবছে সেই কবে তার মায়ের হাতে এমন নিরামিষ খাবার খেয়েছিল, আবার এতদিন পর খেয়ে মনটা ভরে গেল। খাবার শেষ হতে মৃন্ময়ী দুপুরে নিজের ঘরে বিশ্রাম করতে করতে ভাবছে তার মা তাকে কোন জীবনে এনে ফেলল। ভাবতে ভাবতে তার চোখের জল কখন যে চোখে শুকিয়ে গেল সে বুঝতে পারল না। এই সব ভাবনার মধ্যে তার মনে হতে লাগলো লোকটাকে হয়তো যতটা খারাপ সে ভাবছিল সে ততটা খারাপ নয়, কিন্তু মানুষ চেনা তো সোজা নয়। এভাবে কয়েকদিন কেটে গেল। তারপর তার মায়ের শ্রাদ্ধ শান্তির দিন বাচ্চুদা এসে হাজির। বাচ্চুদাকে দেখে তার মনটা খুশিতে ভরে গেল। সে তার একমাত্র পরিচিত মানুষ। তাদের মায়ের শ্রাদ্ধ শান্তি মিটে গেলে মৃন্ময়ী জানায় সে তার মামা বাড়ি যেতে চায়। তার ইচ্ছে মতো প্রীতম তাকে তার মামা বাড়িতে দিতে যাবার মুহূর্তে বাড়িটা ছাড়ার সময় মৃন্ময়ী বারবার কিছু একটা টান অনুভব করছিল। প্রীতম তাকে তার মামা বাড়িতে দিয়ে আসার সময় দুজন দুজনের দিকে ফিরে তাকায়। মৃন্ময়ী ভাবছে প্রীতমের সাথে এটাই হয়তো জন্মের মতো তার শেষ দেখা। মৃন্ময়ী তার মামা বাড়িতে ঢুকতেই তাকে দেখে মামাবাড়ির সবাই বেজায় চটে গেল। সেটা তাদের মুখ দেখে মৃন্ময়ী বুঝে গেল তার মামিরা তাকে স্পষ্ট জানিয়ে দিল আজ এসেছে যখন আজকের দিনটা থেকে কাল সকাল হতেই যেন চলে যায়। শুনে সে কত কেঁদেই না বলল তার কোথাও যাবার জায়গা নেই, কিন্তু কে আর শোনে তার কথা। তারা বলেন তার মতো মেয়েকে বাড়িতে রাখলে পাড়া থেকে তাদের বিতাড়িত হতে হবে। সে তার মামাদের হাতে পায়ে ধরে বলল খেতে না দিলেও চলবে, শুধু একটু থাকতে দিলেই হবে। কিন্তু তার মামারা মামিদের কথার উপরে কিছু বলার দুঃসাহস দেখালো না। শুধু তার মামার ছেলে মানে মৃন্ময়ীর রিজু দাদা প্রতিবাদ জানিয়ে বলল তাকে তাদের বাড়িতে থাকার কথা। রিজু দাদার মুখের ওপর তেমন কেউ কথা বলল না, তবে সবার মনে বিশাল রাগ বোঝা গেল। মৃন্ময়ীর জন্য বরাদ্দ হলো তাদের বাইরে একটি ছোট ঘর, আর তার থাকার জন্য সে তার মামা বাড়ির সব কাজ করে দেবে ঠিক হলো। মৃন্ময়ীকে তার মামা বাড়িতে ছেড়ে দিয়ে প্রীতম বাজার করে বাড়ি ফিরল, কিন্তু ঘরে ঢুকে মনে পড়ল আজ তো মেয়েটা নেই। কার জন্য সে এত বাজার করলো? সে বাজারটা ফেরত নিয়ে গিয়ে কাকে যেন দিয়ে দিল। সারা দুপুর বাড়ি ফিরল না। রাত্রে মদ খেয়ে সে নিশ্চিন্তে শুয়ে পড়ল। ভোরের দিকে ঘুম ভেঙে মেয়েটার কথা মনে পড়তে ভাবল ভালোই হয়েছে, মেয়েটা একটা আপনজনের ঘর পেয়েছে। কিন্তু বাচ্চু তাকে বারবার বলেছিল মেয়েটাকে তার মামারা থাকতে দেবে না। কিন্তু সারাদিন তো কেটে গেল, বাচ্চুর মুখে তো কিছু শুনল না। পরক্ষণেই মনে হলো আর যদি থাকতে না দেয় তাহলে মেয়েটা কোথায় যাবে? বাচ্চু তো তাকে বলেছিল তার পাড়ায় তাকে কোনোদিন ঢুকতে দেবে না, তাহলে কোথায় যাবে মেয়েটা? যাই হোক, সকালে কথা বলে দেখবে সে। এদিকে মৃন্ময়ী সারা রাত ইঁদুরের উৎপাতে ঘুমাতে পারছিল না। তার যত না ঘুম আসছে তত সে মায়ের জন্য কাঁদছে। তারপর তার প্রীতমের কথা মনে হতে লাগলো, লোকটা ভালোই ছিল, কিন্তু তাহলে মদ খায় কেন? প্রতিদিনই তো গা থেকে মদের গন্ধ বের হতো, গা গুলিয়ে আসতো আমার। সে ভাবে যাক, এটা থেকে সে মুক্তি পেয়েছে। এই সব ভাবতে ভাবতে ভোর হয়ে গেল। সে উঠে বাড়ির সব কাজ করে। এইভাবে সকাল থেকে রাত পর্যন্ত তার কাজ করতে করতেই কেটে যায়। বাড়ির বাইরে খুব একটা যেতে পায় না সে। তাছাড়া তার বাড়ির বাইরে যাওয়া বারণ আছে। এমনিতেই পাড়া প্রতিবেশীরা তাদের মামা বাড়িতে এসে তাকে দেখে কত কথাই না বলে।
শুধু রিজু দাদা না বললে সে যে কোথায় যেত তার ঠিক নেই। রিজু দাদা তার কাছে সাক্ষাৎ ভগবান তুল্য। সে ভাবে এত কাজ করতে খুব কষ্ট হলেও তবুও তো একটা থাকার ঠাঁই পেয়েছে, এটাই তার কাছে অনেক। এইভাবে তার বেশ কয়েকদিন ভালোই কাটলো। সারাদিনের পরিশ্রমে তার মায়ের কথা ভাবারও সময় নেই। প্রতিদিনের মতো সেদিনও রাত্রে কোনো রকমে দুটো খাবার খেয়ে সে অঘরে ঘুমিয়ে যায়। হঠাৎ মাঝরাতে তার জানলায় কিছু একটা আওয়াজে তার ঘুম ভেঙে যায়। খুব ভয় করে। তারপর সে একটা গলার আওয়াজ বুঝতে পারল সেটা রিজু দাদার গলা। সে জানলার কাছে গেলে তাকে দরজা খুলতে বলে সে। মৃন্ময়ী দরজা খোলে। রিজু তার পাশে বসে বলে তার কষ্ট সে সব বোঝে, তার খুব খারাপ লাগে, কিন্তু কিছু করতে পারে না বলেই সে তার হাতটা ধরে। মৃন্ময়ীর খুব অস্বস্তি লাগে এটাতে। তারপর রিজু তার হাতটা ধরে বলে, তোর কোনো কষ্ট আমি রাখবো না, তোকে এখানে থাকতে হবে না, আমি তোকে অন্য কোথাও রেখে আসবো, রানীর মতো থাকবি তুই, তুই শুধু তোকে ভালোবাসতে দে। সে তার হাতটা মৃন্ময়ীর হাত বরাবর শরীরে ঊর্ধ্বাংশে তুলতে চাইলে মৃন্ময়ী সরে পড়ে, বলে না। না বলায় একটু ভয় পেয়ে থমকে দাঁড়িয়ে রিজু আবার বলে, কিছু হবে না, ভয় পাস না, তোকে এত কষ্ট করতে হবে না, তুই রানীর মতো থাকবি। এবার ভয়ে মৃন্ময়ীর সারা শরীর আড়ষ্ট হতে থাকে। এমন সময় রিজুদের ঘর থেকে কারো একটা কথা বলার শব্দে রিজু ভয়ে পেয়ে চলে যাবার সময় বলে, কাল এমন সময় আসবো, দরজাটা খোলা রাখিস, দেখিস তোর এতে ভালো হবে। বলেই সে চলে গেল। মৃন্ময়ী দরজাটার লক টেনে দিয়ে খুব কাঁদে। সারা রাত সে ভয়ে দেওয়ালে হেলান দিয়ে বসে কাটিয়ে দেয়। পরের দিন সারাক্ষণ কাজের মাঝে তার ওই কথাগুলো মনে হয়, ভয়ে যেন প্রাণটা শুকিয়ে যায়। এদিকে প্রীতম বাচ্চুকে মৃন্ময়ীর ব্যাপারে খোঁজ নিতে বলে। সে খোঁজ নিয়ে জানায় মৃন্ময়ী তার মামাবাড়িতেই আছে। শুনে প্রীতম খুব আশ্বস্ত হয়। রাতে মৃন্ময়ী শুতে গিয়ে ভাবে কি করবে সে। ঘটনাটা সবাইকে জানাবে, কিন্তু তাকে তো এ বাড়িতে কেউ বিশ্বাস করে না, কেউ তার কথা শুনবে না। সে তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আস্তে আস্তে বাড়ি থেকে বের হয়ে যায়। গ্রামের রাস্তা খুব শুনশান, তার উপর আবার এত রাত, রাত্রি প্রায় 12টা। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, একটাও লোকজন দেখা যাচ্ছে না। কিছু দূরে আলো দেখে সে সেই পথে হাঁটতে থাকে। কিছু দূর হাঁটতেই একটা হসপিটাল দেখতে পেল। সারা রাস্তা হাঁটতে হাঁটতে তার শুধু প্রীতমের কথা মনে হতে লাগলো। হসপিটালে দরজার সামনে সে দেখে অনেক মানুষ হসপিটালের গেটের বাইরে বসে আছে, আবার কেউ শুয়ে ঘুমাচ্ছে। সে গিয়ে তাদের পাশে বসে মাথাটা দেওয়ালে ঠেকিয়ে একটু ঘুমিয়ে পড়ল। প্রীতম তার বাইকটা নিতে গিয়ে মৃন্ময়ীকে দেখে চমকে ওঠে। তারপর সে ভালো করে দেখে তাকে ঘুম থেকে তোলে। প্রীতমকে দেখে মৃন্ময়ী যেন পাথরের মতো দাঁড়িয়ে রইল। প্রীতম তাকে বলে, তুমি এখানে কেন? তার প্রশ্ন শুনে সে হাউমাউ করে কাঁদতে লাগলো। পাশের লোকজন তাকে উদ্বিগ্ন হয়ে কারণ জিজ্ঞাসা করে। তখন প্রীতম সব বুঝতে পেরে বলে, চলো বাইকে ওঠো। তারপর তারা দুজন সেখান থেকে চলে আসে। সারা রাস্তা তারা দুজন চুপচাপ আসে। মৃন্ময়ীর মামাবাড়ির সামনে এসে প্রীতম তাকে বলে, মামাবাড়ি যাবে তো? এটাই তো তোমার মামাবাড়ির রাস্তা। কথাটা শেষ হবার আগে মৃন্ময়ী বলল, না। প্রীতম সব বুঝে গেল। কিছুটা যাবার পর একটা মদের দোকানের সামনে গাড়িটা থামাতেই মৃন্ময়ী বুঝে যায় প্রীতম মদ কিনবে। মৃন্ময়ী এবার প্রীতমের পিঠে রাখা হাতটা চেপে ধরে বলে, না, কিনবেন না, আমার মদের গন্ধে খুব কষ্ট হয়। শুনে প্রীতম বিরক্ত হয়ে ভাবে, ধুর বাবা, মদ ছাড়া তো ঘুম আসে না। তারপর সে গাড়িতে বসে মৃন্ময়ীর মুখের দিকে ফিরে তাকায়। ভাবে তার মুখটা কদিনে যেন কত শুকিয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। তারপর সে গাড়িটা আবার স্টার্ট দেয়। বাড়ি ঢুকে প্রীতম মৃন্ময়ীর চোখে মুখে দেখতে পেল যেন এক উচ্ছ্বাসের ও স্বস্তির মেঘ। বাড়িতে ঢুকে প্রীতম মৃন্ময়ীকে ফ্রেশ হতে বলে খিচুড়ি বানিয়ে নিয়ে গিয়ে দেখল মৃন্ময়ীর ঘরে লক করা। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে দরজাটা ভাঙল, কারণ দরজাটা ভিতর থেকে লক করলে আর খোলা যায় না। সব বুঝে লজ্জায় ভয়ে সে চুপ করে থাকলো। প্রীতম খাবারটা এনে খেয়ে নাও বলে ঘর থেকে বের হয়ে বারান্দায় গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর মৃন্ময়ী রান্নাঘর থেকে একটা থালা নিয়ে এসে খিচুড়িটা দুভাগ করে বারান্দায় বসে বলে, খেয়ে নেবেন আসুন। শুনে প্রীতম বলে, এইটুকু জিনিস তুমি খেয়ে নাও, দুজনের হবে না। হয়ে যাবে, আপনি না খেলে আমিও খাবো না। মৃন্ময়ীর সে কথা শুনে প্রীতম উঠে এলে তারা দুজনে সেটা খায়।
পরের দিন সকালে উঠে মৃন্ময়ী দেখে আবার বাড়িটা যেমন নোংরা ছিল, এই কদিনের মধ্যে তেমনি ঘর দুয়ার সব নোংরা হয়ে গেছে। সে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ভাবে ঠাকুর ঘরটা কোথায়। এতদিন তো সাহস করে জিজ্ঞাসা করতে পারিনি, দেখতেও পাইনি। প্রীতমকে সেটা জানতে চাইলে সে জানায় ঠাকুর ঘরে চাবি দেওয়া আছে। তার অনুরোধে প্রীতম চাবি খুলে দিলে সে ঠাকুরগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে। প্রতিদিন সকালে উঠে সে পুজো করে। তার শাঁখের আওয়াজে প্রীতমের প্রতিদিন ঘুম ভাঙে। প্রীতম শুয়ে শুয়ে ভাবে এত ছোট একটা মেয়ে, অথচ কত সুন্দর সংসার করে। মৃন্ময়ী যেন ঘোরতর সংসারী হয়ে উঠেছে। প্রীতমেরও সংসারে অনেক মতি ফিরেছে। সে বাজার করে, মুদিখানা করে, সংসারের সব কিছু খোঁজ খবর নেয়। একদিন খেতে বসে প্রীতম মৃন্ময়ীকে জিজ্ঞাসা করে, কতদূর পড়াশোনা করেছ? উত্তরে মৃন্ময়ী মাধ্যমিক পর্যন্ত জানালে প্রীতম বলে, আর করনি কেন? তার উত্তরে সে বলে তার মা আর পড়ায়নি। আবার প্রীতম তাকে বলে, আর পড়তে চাওনি? উত্তরে সে বলে, হ্যাঁ, খুব চেয়েছিলাম। আসলে কদিন ধরে প্রীতমের মনে যে প্রশ্নটা ঘুরছিল সেটার উত্তর পেয়ে গেছে সে ভাবছিল মৃন্ময়ীকে আবার পড়াশোনায় ভর্তি করবে। একটা অল্প বয়সী মেয়ে যার এখন পড়াশোনার সময় সে ঘরকন্যার কাজ করবে, এটা প্রীতম কোনোভাবেই মেনে নিতে পারছিল না। একদিন সকালে প্রীতম বাচ্চুদের বাড়ি এলে তারা মৃন্ময়ীর স্কুলে ভর্তির ব্যাপারে কথা বলে। রাতে বাড়ি ফিরে প্রীতম সেদিন খুব চুপচাপ খেয়ে শুয়ে পড়ে, কোনো কথাই বলে না। আসলে পাড়ার মোড়ে মৃন্ময়ীকে তাদের বাড়িতে রাখা নিয়ে অনেক কথা শুনেছে। শুধু তাই নয়, তার ও মৃন্ময়ীর সম্পর্ক নিয়ে বাজে কথা বলছিল। সে ভাবে মানুষ এক অদ্ভুত জীব, সুযোগ পেলেই কত বাজে কথা বলে দেয়, অথচ এই মানুষগুলোর জন্য সে কত কিছুই না প্রতিদিন করে। অনেক ভেবে সে সিদ্ধান্ত নিল তাদের বাড়ির সামনের স্কুলে মৃন্ময়ীকে ভর্তি করবে না, তাহলে তার পাড়া প্রতিবেশীরা তাকে টিকতে দেবে না। তাছাড়া এখানে থাকলে তার পড়াশোনা হবে না মোটেও। বাড়ির সব কাজ দায় দায়িত্ব সে ছেড়ে মোটেই মন দিয়ে পড়াশোনা করবে না। তাই সে খোঁজ খবর নিয়ে শহরে একটা বড় স্কুলে তার অ্যাডমিশন করায় এবং সেখানে হস্টেলে তার থাকার ব্যবস্থা করে। এই সিদ্ধান্তে মোটেই খুশি নয় মৃন্ময়ী। পড়াশোনা শিখতে পারবে তাই তার মনে খুব আনন্দ, কিন্তু সে চেয়েছিল প্রীতমদের বাড়ি থেকে পড়াশোনা করতে। হস্টেলে যাবার দিন জানালে সারাদিনের কাজের মাঝে মৃন্ময়ীর সবসময় শুধু মন খারাপ হয়ে যাচ্ছে। যাবার দিন অনেক খাবার দাবার, অনেক জামা কাপড় কিনে প্রীতম সব গুছিয়ে দেয়। বাড়ি থেকে বের হবার সময় মৃন্ময়ী বলে, আমি রান্নাঘরে সব গুছিয়ে দিয়েছি, রান্না করে খাবেন প্রতিদিন। রাত করে বাড়ি ফিরবেন না, আর আমার ঠাকুরগুলোকে গোপালকে 3 বার করে খেতে দেবেন। সারা রাস্তা মৃন্ময়ী গুম হয়ে রইল, একটা কথাও বলল না। হস্টেলে ঢোকার মুখে মৃন্ময়ীর পা দুটো যেন কিছুতেই যেতে চায় না। প্রীতম সব বুঝতে পেরে তাকে বলে, কোনো চিন্তা নেই তোমার, আমি প্রতিদিন হস্টেলে ফোন করব, আর প্রতি সপ্তাহে আসব, আর তোমার যা দরকার হবে আমায় বলবে। মৃন্ময়ীকে তার রুমে দিয়ে প্রীতম হস্টেলের সুপারিনটেন্ডেন্টকে বারবার করে বলল কোনো অসুবিধা হলে তাকে জানাবার জন্য। হস্টেল থেকে বের হওয়ার সময় তার মনটা কেন এরকম করছে। সারা রাস্তা যেন তার একটাই কথা শুধু মনে হচ্ছে, মেয়েটা যেন ভালো থাকে। বাড়ি ফিরে প্রীতম ভাবে, ধুর, মেয়েটা তার অভ্যেসটা খুব খারাপ করে দিয়েছে। সে স্নান করে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে ও মৃন্ময়ীর গোপালকে খেতে দিয়ে আজ বহু বছর পর সে ঠাকুরকে ডেকে বলল, তুমি মেয়েটাকে ভালো রেখো। তারপর রান্নাঘরে রান্না করবে বলে ঠিক করে। গিয়ে দেখে রান্নাঘরে 3-4 দফা সব জায়গায় সাজানো। সে খুলে দেখে মৃন্ময়ী সব রান্না করে গেছে। সে ভাবে এতটুকু একটা মেয়ে, অথচ কত বুদ্ধি। সে এবার বুঝতে পারল কাল মাঝরাতে তাই রান্নাঘর থেকে আওয়াজ পাচ্ছিল। এসব ভাবতে ভাবতে তার চোখে পড়ল কৌটোগুলোর গায়ে সব সাদা কাগজ চেটানো। তারপর সে দেখে প্রত্যেকটা কৌটোয় মশলার নাম লেখা। সারা রাত জেগে মেয়েটা এসবই করেছে। প্রীতম কিছু ভেবে মনে মনে বলল, ভালোই হয়েছে, এখানে থাকলে মেয়েটার কিছু হতো না। এসবই করতো বলে সে হস্টেলে ফোন করে জানতে পারল যে মৃন্ময়ী স্কুলে গেছে। শুনে সে আশ্বস্ত হলো। প্রীতম দুপুরে একটু ঘুমাতে গেলে তার যেন অস্থির লাগতে থাকে। সন্ধ্যা হতে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে সে বাড়ি ঢুকতে যাবে, এমন সময় তার ভুল ভাঙল। সারা বাড়ি যেন অন্ধকার।
এতকাল তো এভাবেই তার কেটে গেছে, কিন্তু এই কদিনের এত আলো তার কেমন যেন অভ্যেস হয়ে গিয়েছিল। রাতে সে কিছু না খেয়ে শুয়ে পড়ে। এদিকে প্রথম স্কুলে গিয়ে মৃন্ময়ীর যেন কেমন বেমানান লাগে। সে গরিব বাড়ির এক ছাপোষা মেয়ে, আর স্কুলে আর হস্টেলের সব বড় বাড়ির মেয়েরা। তাছাড়া এতদিন সে পড়াশোনা থেকে দূরে ছিল, তাই তার খুব অসুবিধা হচ্ছিল। সে রাতে কিছু খেলো না। তার বারবার শুধু প্রীতমের কথাই মনে পড়ে। তারা দুজনে একসাথে খেত প্রতিদিন। সকালে ঘুম থেকে উঠে প্রীতম দেখে অনেক বেলা হয়ে গেছে। তারপর তার মনে হলো আসলে প্রতিদিন শাঁখের আওয়াজে তার ঘুম ভাঙলে তাড়াতাড়ি উঠে গিয়ে ফ্রেশ হয়ে প্রসাদ খেত, আর যেদিন দেরি হতো মেয়েটা কি রাগটাই না করত। একদিন বিকালে হস্টেলের গার্ড মৃন্ময়ীকে গিয়ে বলে তার বাড়ি থেকে দেখা করতে এসেছে। শুনে সে তাড়াতাড়ি ছুটে এসে দেখে সে চলে গেছে টাকা আর খাবার দাবার দিয়ে। সে কতবার এদিক ওদিক দেখল, কিন্তু প্রীতমকে কোথাও দেখতে পেল না। আসলে প্রীতম হস্টেলের গেট থেকে দাঁড়িয়ে জানলা দিয়ে দেখতে পেল মৃন্ময়ী পড়ছে। সেটা দেখে সে সুপারিনটেন্ডেন্টকে সব দিয়ে চলে গেল। এটাই তো সে দেখতে এসেছিল। জিনিসপত্র টাকাগুলো নিয়ে মৃন্ময়ী চুপ করে বসে থাকে। তার টাকাগুলো দেখে হস্টেলের এক সহপাঠী বলে, তাদের এত টাকা আর তার বাবা নেই। তার দাদারা কোনো রকমে তাকে যৎসামান্য টাকা পাঠায়। এতদিন টাকা পয়সার কথা মৃন্ময়ীর মাথাতেই ছিল না। এবার তার মনে হতে লাগলো প্রীতম তাকে এত টাকা পয়সা দেয়। হস্টেলে থাকার এত খরচ সে পায় কোথা থেকে? সে তো সারাদিন ঘুরে ঘুরে বেড়ায় আর বাড়িতেই থাকে, আর এত টাকা সে তার জন্য খরচ করে কেন, যেখানে তার নিজের মামারা তার জন্য এক টাকাও খরচ করতে চায় না। হস্টেলে প্রায় প্রতিদিনই মৃন্ময়ী দেখে কারোর না কারো বাড়ির লোক এসেছে দেখা করতে। সেটা দেখে হস্টেলের সুপারিনটেন্ডেন্ট বলেন, কাছের মানুষদের জন্য মন খারাপ? সেটা শুনে মৃন্ময়ী ভাবে তার তো আর বাড়ি থেকে কেউ আসার নেই। হ্যাঁ, প্রীতমবাবু অনেকবার এসেছেন, তাহলে প্রীতমবাবুই কি তার একমাত্র কাছের মানুষ? তার সহপাঠীদের বাড়ির লোকেরা যাবার সময় বলে যায় তাদেরকে বাড়ি যাবার কথা, কিন্তু তার তো আর কেউ নেই যে বলবে তাকে বাড়ি যাবার কথা। সেদিন শনিবার ছিল। সে স্কুল থেকে ফিরে হস্টেলের গেটের মধ্যে ঢুকতে যাবে, এমন সময় দেখে প্রীতম দাঁড়িয়ে। সে একটু দূর থেকে প্রীতমকে পেছন থেকে দেখেই বুঝতে পেরে যায়। তারপর সে প্রীতমের সামনে আসতেই বলে, সব গুছিয়ে নাও, এখন তো 2 দিন ছুটি আছে, আমার সাথে বাড়ি যাবে। মৃন্ময়ী তাড়াতাড়ি বইপত্র কাপড় জামা গুছিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় একটা বড় হোটেলে তারা দুজন খেলো। এই সব খাবার মৃন্ময়ী জন্মেও খায়নি। খেয়ে তার মন প্রাণ ভরে গেল। বাড়ি ঢুকে মৃন্ময়ী দেখে বাড়িটা আবার অনেকটাই অগোছালো হয়ে গেছে। রাতে খেতে বসে মৃন্ময়ীর চোখে পড়ে প্রীতমের হাতে একটা যেন পোড়া দাগ। সে প্রীতমকে কারণটা জিজ্ঞাসা করলে প্রীতম হাতটা লুকিয়ে এড়িয়ে যায়। সেটা দেখে মৃন্ময়ী তাড়াতাড়ি ছুটে গিয়ে প্রীতমের হাতটা ধরে দেখে অনেকখানি পুড়ে গেছে। সে চতুর্দিকে মলম খুঁজে না পেয়ে বাড়ি থেকে বের হতে গেলে প্রীতম তাকে বাধা দিয়ে বলে, কোথায় যাচ্ছ? সে বলে, ওষুধের দোকান থেকে মলম আনতে। শুনে প্রীতম বলে, থাক, আমি নিয়ে আসছি। প্রীতম মলম আনলে সে মলমটা তার হাতে আলতো করে লাগিয়ে দিতে থাকে। রাত্রে শুয়ে প্রীতম ভাবছে তার আপনজন, তার দাদা বৌদিরা থাকলেও তারা তার খোঁজ খবর নেয় না। তাদের সঙ্গে সম্পর্কটা শুধু টাকা পয়সার, কিন্তু এই মেয়েটার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কিন্তু মৃন্ময়ী যেভাবে তার খেয়াল রাখে, সব কিছু ভাবে, তার কষ্ট সুখ দুঃখ সব বোঝে, তাহলে মৃন্ময়ী কি তার একমাত্র কাছের মানুষ? রাতে শুয়ে প্রীতম ভাবছে তার মা তার জন্য সবসময় কত ব্যাকুল হয়ে থাকতো। তার একটু কিছু হলেই ছটফট করত, আর মৃন্ময়ীর মধ্যেও সেই ব্যাকুলতা দেখতে পায় সে। সকালে আবার মৃন্ময়ীর শাঁখের আওয়াজে ঘুম ভাঙার পর ভাবছে কাল তো রাতে মদ খায়নি, তাতেও তো বেশ ভালোই ঘুম হলো। পুজো সেরে মৃন্ময়ী রান্নার জোগাড় করতে বসলে প্রীতম ভাবে মেয়েটা সারাদিন কাজকর্ম করলে পড়বে কখন। ঠিক তখন হঠাৎ করে তার মনে হলো মৃন্ময়ী তার হাতটা দেখছে, তারপর আস্তে আস্তে ওষুধ লাগিয়ে দিচ্ছে। প্রীতম হাতটা ছাড়িয়ে নিতে গিয়ে বলে, আমি লাগিয়ে নিচ্ছি, ছাড়ো। মৃন্ময়ী তার হাতটা আরও চেপে ধরে বলে, চুপ করে বসুন আপনি, নিজে কত লাগাবেন সেটা আমার জানা আছে। সেটা শুনে প্রীতম ভাবছে, বাবারে বাবা, মেয়েটা রাগী আছে। সে ভয়ে চুপ করে থাকে, আর কোনো কথা বলে না। তারপর মৃন্ময়ী বলে, আপনি আজ একটা রান্নার লোক দেখবেন, আপনাকে যে 2 বেলা রান্না করে দিয়ে যাবে, আর আপনাকে রান্না করতে হবে না। শুনে প্রীতম বলে, আমি নিজেই করে নেব রান্না, আমার এত টাকা নেই লোক রাখার জন্য।
মৃন্ময়ী চুপচাপ ঘর থেকে বের হয়ে যায়। তারপর কিছু টাকা এনে বলল, এই টাকাগুলো আপনি রাখুন, এত টাকা আমার লাগবে না। আপনি তো সবই কিনে দিয়ে আসেন, তাতেই আমার হয়ে যায়। এর থেকে প্রতি মাসে রান্নার লোককে টাকা দেবেন। টাকাগুলোর দিকে তাকিয়ে প্রীতম তাকে বলে, তোমাকে যে বলেছিলাম যা দরকার বই খাতা সব কিছু কিনে নেবে, কিছুই কেনোনি? মৃন্ময়ী বলে, একটা বই কিনেছিলাম আর বাকি দুটো স্কুল লাইব্রেরি থেকে নিয়েছি। প্রীতম বলে, টাকাগুলো রেখে দাও, তোমার দরকারে লাগবে, তাছাড়া আমার অসুবিধা হবে না। একদিন অ্যাক্সিডেন্টলি হাত পুড়ে গেছে, আর কিছু হবে না। শুনে মৃন্ময়ী রেগে গিয়ে বলে, ঠিক আছে, আমি আর হস্টেলে যাব না। প্রীতম এবার রেগে গিয়ে বাড়ি থেকে বের হবার সময় বলে গেল, ঠিক আছে, আর যেতে হবে না, সারাদিন বাড়িতে থাকো, রান্নাবান্না করো। আমি জানি তুমি আমার কোনো স্বপ্নই পূরণ করবে না। একটু পরে ফিরে এসে দেখে মৃন্ময়ী বারান্দায় চুপ করে বসে আছে। ছুটি শেষ হয়ে গেলে মৃন্ময়ী হস্টেলে যাবার সময় বারবার করে বলে যায়, সকাল করে বাড়ি ফিরবেন, মদ খাবেন না, সাবধানে রান্না করবেন। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়ে গেলে সে আবার বাড়ি ফিরে আসে। তাকে দেখে প্রীতম ভাবে, মেয়েটা প্রায় 3 বছর হলো এখানে আছে। শহরের বড় স্কুলে পড়লেও তার মনটা সে আগের মতোই, এখনো সহজ সরলই আছে। একই রকমভাবে সকালে উঠে পুজো করে, রান্নাবান্না করে, দুবেলা অপেক্ষা করে থাকে তার সাথে খাবে বলে। তবে অবসর সময় সে বই নিয়েই থাকে, কি যেন বই সবসময় পড়ে। উচ্চ মাধ্যমিকে সে স্কুলের মধ্যে খুব ভালো র্যাঙ্ক করলো। এবারও তাকে হস্টেল থেকে কলেজে পড়ার ব্যবস্থা করা হলো। প্রীতমের এবার অনেকবার মনে হয়েছিল বাড়ি থেকে যাতায়াত করার কথা তাকে বলবে, কিন্তু পরক্ষণে তার মনে হলো এমনিতে তাদের এলাকায় মেয়েটাকে নিয়ে সবাই কত বাজে কথা বলে, এসব কথা সে শুনলে কোনোভাবেই মানতে পারবে না, তার থেকে শহরে থাকাই ভালো। এবার প্রীতম তাকে একটা মোবাইল কিনে দিলে মৃন্ময়ী সকাল দুপুর রাত্রে 3 বার করে ফোন করে তাকে। এবার ছুটিতে বাড়িতে এসে দেখে প্রীতমের বাইকটা নেই। বারবার প্রশ্ন করলে সে জানায় বাইকটা বিক্রি করে দিয়েছে, কদিন পরে নতুন বাইক কিনবে বলে। আসলে মৃন্ময়ী দেখেছে বাইকটাকে প্রীতম কতই না ভালোবাসতো। নিজের ঘর বাড়ি কোনো কিছু যত্ন না থাকলেও বাইকটাকে সে খুব যত্ন করত। কলেজে ওঠা থেকে অনেকগুলো প্রেমের প্রস্তাব মৃন্ময়ী পায়, তবে তার এসবে কোনো ইচ্ছা নেই। আর পাবে নাই বা কেন, সে আর 5 জন মেয়ের থেকে কম সুন্দরী নয়। ছেলেরা তাকে মাঝে মধ্যে খুবই জ্বালাতন করে। কলেজে তার বন্ধুরা তার পরিচয় জানতে চাইলে সে জানায় তার বাবা মা কেউ নেই, একমাত্র আছে তার প্রীতম। কিন্তু প্রীতমকে সে কি বলে পরিচয় দেবে, এটা তো তার মাথায় কোনোদিন আসেনি। এত বছর হয়ে গেল সে কোনোদিন তাকে দাদা বলেও ডাকেনি, শুধু আপনি বলেই কাটিয়ে দিয়েছে। কিন্তু তাহলে প্রীতম তার জীবনে কে, কি বলে ডাকবে তাকে, কি বলা উচিত তাকে? কলেজে যতদিন যেতে থাকে তার বন্ধু বান্ধবীরা ক্রমশ এক এক করে এনগেজড হতে থাকে, অথচ দিনের মধ্যে সে একের পর এক প্রপোজাল ক্যান্সেল করে। কাউকেই তার ভালো লাগে না। বান্ধবীরা তাদের বয়ফ্রেন্ডের নিয়ে আলোচনা করতে থাকে, তাদের ফিউচার প্ল্যানিং, বিয়ের প্ল্যানিং। আবার যখন কোনো বান্ধবী বলে তার ফিউচার লাইফ পার্টনার সম্বন্ধে, তাকে কেমন হতে হবে, কেমন দেখতে হবে, ইত্যাদি ইত্যাদি, তখন মৃন্ময়ীর বারবার চোখের সামনে ভেসে ওঠে প্রীতমের মুখখানা। কি শান্ত স্নিগ্ধ দুটি চোখ, যে চোখের দিকে সে কখনো সামনাসামনি তাকায়নি। অথচ সে দুপুরে যখন ঘুমাতো বেশ কয়েকবার সে তার চোখ দুখানির দিকে তাকিয়েছিল। সে যখন প্রীতমকে ফোন করে তখন তার হস্টেলের বান্ধবীরা তাকে বলে, কে ওই লোকটা যাকে সে প্রতিদিন বারবার ফোন করে? সে তখন তাদের মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কোনো উত্তর দিতে পারে না। কিন্তু সে তখন মনে মনে ভাবে সেই তার একমাত্র আশ্রয়স্থল, তার একমাত্র ভরসার জায়গা। কলেজে সে একটা প্রেমের প্রস্তাব বারবার পাচ্ছে, সেই ছেলেটাকে সে কোনোভাবেই হটাতে পারছে না। ছেলেটা তার কোনোভাবে পিছু ছাড়ছে না। তারও মনে হয়েছে ছেলেটা ভালোই, সে তাকে বুঝতে চায়, তার মনের মতো হতে চায়। কিছুদিন যেতেই তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল। এবারের গ্রীষ্মের ছুটিতে মৃন্ময়ী বাড়ি গেলে প্রীতম দেখে মৃন্ময়ী মাঝে মাঝে ফোনে খুব ব্যস্ত। এর আগে তাকে তো এরকমভাবে সে কখনো দেখেনি। তাছাড়া মৃন্ময়ী যেন এবার আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। তার আচার আচরণ, সাজ পোশাক আগের থেকে অনেক উন্নত হচ্ছে। সেদিন মৃন্ময়ী সন্ধ্যায় সন্ধ্যা প্রদীপ জ্বালাতে গিয়েছিল ঠাকুর ঘরে। তার ফোনটা বারবার বাজতে থাকলে মৃন্ময়ী প্রীতমকে ফোনটা ধরতে বলায় ফোনটা ধরতেই, কতবার ফোন করেছি বলো তো, ফোন ধরো না কেন? তুমি জানো না তুমি ফোন না ধরলে আমার কেমন হয়? শুনে প্রীতম ফোনটা কেটে দিয়ে বাড়ি থেকে বের হয়ে তাদের একটা পুকুরের পাড়ে গিয়ে বসে।
কথাগুলো শুনে তার বুকের ভেতরটা যেন কেমন করছে, সব কিছু যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে। নিজেকে কিছুটা সামলে তার মনে হচ্ছে, কে এই ছেলেটা যে তার কথা এত ভাবে। সে আরও ভাবছে ভালোই হয়েছে, মৃন্ময়ীর জন্য ভাববার লোক হয়েছে, কিন্তু তার এরকম মনে হচ্ছে কেন? এতে তো তার আনন্দ পাবারই কথা, সে তো এটাই চেয়েছিল বরাবর, মৃন্ময়ী যেন ভালো থাকে। সে বাচ্চুকে ফোন করে মৃন্ময়ীর এই ব্যাপারটা জানিয়ে বলে ওই ছেলেটার ব্যাপারে খোঁজ খবর নিতে। তার পড়াশোনা শেষ হলেই ওই ছেলেটার সাথে তার বিয়ে দিতে চায় সে। বাড়ি ফিরে প্রীতমকে দেখে মৃন্ময়ী বলে, আমার বন্ধুর সাথে আপনি কথা না বলে ফোনটা কেটে দিয়েছিলেন কেন? বলে আবার হাসতে হাসতে বলে, আপনি না একটা বোরিং পারসন, আমিও ফোনে একাই আপনার সাথে বকে যাই আর আপনি শুধু চুপ থাকেন। শুনে প্রীতম একটু মৃদু হাসে, তারপর বুদ্ধি করে রূপকের নাম ঠিকানা সব জেনে নেয়। মৃন্ময়ী একটু থেমে বলে, একটা কথা বলবো, কিছু মনে করবেন না? প্রীতম বলে, বলো কি বলবে? সে বলে, আচ্ছা আপনাকে আমি কি বলে ডাকবো? এতদিন তো আপনি করেই কাটিয়ে দিয়েছি, কিন্তু ভেবে দেখলাম এটা তো ঠিক নয়, বলুন আপনাকে কি বলে ডাকবো? তখন প্রীতম বলে, তোমার যা ইচ্ছা তা বলেই ডাকবে। মৃন্ময়ী বলে, ধুর। প্রীতম গম্ভীরভাবে বলে, যেটা বলে ডাকো ওটাই ঠিক আছে, আর নতুন করে কিছু বলে ডাকতে হবে না। মৃন্ময়ী যেন এবারে প্রীতমকে নতুন করে দেখছে, চিনছে। তার চলাফেরা, আদর কায়দার সব কিছুই যেন তার অন্য লাগছে। তার হঠাৎ মনে পড়ে যায় প্রীতমের বাইকটার কথা। সে জানতো প্রীতমকে জিজ্ঞাসা করে কোনো সদুত্তর পাবে না, তাই সে তাকে বলে, আমার দিব্যি, আপনি বলুন আপনি কেন বাইকটা বিক্রি করে দিয়েছেন? প্রীতম বাধ্য হয়ে বলল, টাকা ছিল না বলে বিক্রি করে দিয়েছি। মৃন্ময়ী আর কিছু বলতে পারল না। পরের দিন চলে যাবার সময় সে মনে মনে প্রতিজ্ঞা করল, তার জন্য এই মানুষটা আজ নিঃস্ব, তাই এই মানুষটার সব কিছু সে যে কোনো মূল্যে ফিরিয়ে দেবে। হস্টেলে গিয়ে তার শুধুই মনে হতে থাকে, কত আপন হলে তবেই কোনো মানুষ আর একটা মানুষের জন্য এরকম ত্যাগ করতে পারে, তার প্রাণের প্রিয় বাইকটাকে তার জন্য বিক্রি করে দিতে পারে। ভাবতে ভাবতে তার চোখে জল এসে গেল। হস্টেলে এবারে আর তার পড়াশোনায় মন বসে না। সে বইপত্র খুলে শুধু বারবার নানা রকম ভাবে। সে তার মনকে প্রশ্ন করছে, কেন তার এরকম হচ্ছে। ততবারই তার মনে হয়েছে প্রীতমের কাছে ছুটে চলে যেতে। প্রীতমকে ছাড়া তার আর কিছু ভালো লাগে না। এসব ভাবতে ভাবতে সে তার খাতায় লিখে ফেলল, প্রীতম, আমি তোমাকে ভালোবাসি। শুনছেন প্রীতম, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। মৃন্ময়ীর যখন সম্বিত ফিরল তখন সে নিজেই লজ্জায় লাল হয়ে গেল লেখাগুলো দেখে। আমি আপনাকে ভালোবাসি প্রীতম, সে ভাবছে। কী সব বলে ফেলেছে সে। রাতে প্রীতম তাকে ফোন করলে সে যেন প্রীতমের সাথে আজ স্বাভাবিকভাবে কথা বলতে পারছে না। তার খুব সংকোচ হচ্ছে, কিন্তু পরে সে স্বাভাবিকভাবে কথা বলে। পরের দিন কলেজে পড়াশোনার মাঝে তার শুধুই বারবার প্রীতমের কথাই মনে হতে থাকে। মনে হয় সে কি করছে, কি খাচ্ছে। তার মনে পড়ে প্রীতমের সেই কথাগুলো, তোমাকে যেতে হবে না, সারাদিন বাড়িতে রান্নাবান্না করো, আমি জানি তুমি কোনোদিনই আমার স্বপ্ন পূরণ করবে না। সে মোহিত হয়ে ভাবছে, সত্যি কোনোদিনই তো জানা হয়নি তাকে নিয়ে প্রীতম কি স্বপ্ন দেখে। সত্যি সে এতদিন বুঝতে পারেনি প্রীতম তাকে এত আপন ভাবে, তাকে নিয়ে এত স্বপ্ন দেখে। এসব ভাবতে ভাবতে তার চোখ দুটো যেন কল্পনায় উচ্ছ্বসিত হয়ে ওঠে। সে যেন এখন সব সময় কি যেন ভাবে, আনমনা হয়ে থাকে। তার বন্ধু বান্ধবীরা এটা নিয়ে তাকে সব সময় মজা করে। মৃন্ময়ী শুধু দিন গোনে কবে ছুটিতে বাড়ি যাবে। ইতিমধ্যে কলেজের ছুটিতে মৃন্ময়ী বাড়ি গেলে এসে দেখে প্রীতম যেন আগের থেকে আরও চুপচাপ, আরও অনেক কম কথা বলে, মনমরা হয়ে থাকে। প্রীতমকে তার মনমরা হয়ে থাকার কারণ জিজ্ঞাসা করলে সে জানায়, কিছুই না, এমনি, সব দিন তো আর মন সমান থাকে না, তাই। সেদিন দুপুরে খেয়ে দিয়ে প্রীতম খবরের কাগজ পড়ছিল। তখন মৃন্ময়ী তার কাছে গিয়ে বসে। প্রীতম তাকে না দেখার ভান করে খবরের কাগজ পড়ে যেতেই থাকে। মৃন্ময়ী আস্তে আস্তে বলে, আপনি আমায় নিয়ে কি স্বপ্ন দেখেন? শুনে তো প্রীতম যেন চমকে ওঠে। তখন মৃন্ময়ী সেদিনের কথাগুলো তাকে মনে করিয়ে দেয়। সব শুনে প্রীতম বলে, তুমি নিজের পরিচয় তৈরি করে নিজের পায়ে দাঁড়াও, এটাই আমি চাই। মৃন্ময়ী চুপ করে বসে সব শুনে মনে মনে ভাবল, আমি তো আপনার পরিচয়ে পরিচিত হতে চাই, সেটা আপনি বোঝেন না। সেদিন ছিল সোমবার। সকালবেলায় প্রীতম ভালো ড্রেস পরে রেডি হয়ে জুতোটা পরছে। এমন সময় মৃন্ময়ী তাকে বলে, কোথায় যাচ্ছেন, কখন ফিরবেন? সে তখন বলল, তুমি খেয়ে নেবে, আমি আজ দুপুরে ফিরব না।
শুনে মৃন্ময়ী বলে, না, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি খেতে দিচ্ছি, না খেয়ে কোথাও যাবেন না। প্রীতম বলল, না, আমার দেরি হলে খুব সর্বনাশ হয়ে যাবে। বলে সে বেরিয়ে গেলে মৃন্ময়ী সারাদিন দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করে কখন সে আসবে। সে যখন ফিরল তখন একেবারে রাত হয়ে গেছে। তারপর তারা দুজনে একসাথে খেতে বসলে প্রীতম দেখে মৃন্ময়ী চোখ দুটো খুব বসে গেছে। সে তাকে এতদিন ধরে দেখছে, সে জানে খিদে পেলে মৃন্ময়ীর এরকম হয়। সে এবার মৃন্ময়ীকে বলে, সারাদিন খাওনি কেন? শুনেছে চুপ করে থাকলে প্রীতম তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকায় ভয়ে বলে, আপনি খাননি বলে আমিও খাইনি। শুনে প্রীতম খাবার টেবিল থেকে উঠে চলে যায়। তারপর একটু পরে মৃন্ময়ীর ঘরে এসে নক করলে মৃন্ময়ী দরজা খুলে তাকে আসতে বলে। প্রীতম তাকে একটা ওষুধ দিয়ে বলে, মাথা ধরেছে তো খুব, নাও, এটা খেয়ে নাও। মৃন্ময়ী তার দিকে তাকিয়ে ভাবে প্রীতম তার কত খেয়াল রাখে। প্রীতম তাকে বলে, আমি কাল সকালবেলা বেরোবো। বলেই সে ঘর থেকে বের হয়ে যায়। পরের দিন মৃন্ময়ী ভোরে উঠে পুজো করে সব রান্না সেরে খাবার সাজিয়ে তার জন্য অপেক্ষা করে। সেদিন রাতে ফিরে প্রীতম মৃন্ময়ীকে বলে, তোমার বাড়িতে যেতে ইচ্ছে করে, যেখানে তোমার ছোটবেলাটা কেটেছে? মৃন্ময়ী চুপ করে থাকলে সে তাকে বলে, তোমাকে কদিনের মধ্যে ও বাড়িতে ঘুরিয়ে আনার ব্যবস্থা করব। শুনে মৃন্ময়ীর খুব আনন্দ হয়। তার মনে পড়ে তার সে ছোটবেলার কথা, তার পাড়ার ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে, সহপাঠীদের সঙ্গে খেলার কথা। তার মনে পড়ে তাদের জানলার সেই গড়াত ধরে তার মায়ের জন্য অপেক্ষা করার কথা। মনে পড়ে যায় বাচ্চুদার কথা, যাকে সে ভাইফোঁটা রাখি পরানোর জন্য সারা বছর অপেক্ষা করত। তার মনে পড়ে যায় স্কুল যাবার কথা, কত সুন্দর সুন্দর স্মৃতি, কত কিছুই তার ওই বাড়িতে জড়িয়ে আছে। তাছাড়া তার মায়ের সব স্মৃতি যে ওই বাড়িতে। তার মাকে ছাড়া এক মুহূর্ত কাটত না। মা কখন আসবে ভাবতে ভাবতে সে ঘুমিয়ে যেত। আর সেই মাকে ছাড়া আজ এতদিন আছে। সে ভাবে ওই বাড়িতে তার মায়ের সমস্ত স্মৃতি আছে, মায়ের জামা কাপড়, তার ছোটবেলার জামা কাপড়, সব কিছু। কিন্তু তার মনে অন্য রকমের চিন্তা হচ্ছে। সে ভাবছে, তাহলে কি প্রীতম তাকে ওই বাড়িতে চিরকালের জন্য রেখে দিয়ে আসতে চায়? কিন্তু তাকে তো ওই বাড়িতে কেউ ঢুকতে দেবে না। তার পাড়া প্রতিবেশীরা তাকে সেদিন বের করে দিয়েছিল, আর আজ এতদিন পর তারা তাকে ওখানে ঢুকতে দেবে? তাকে দেখলেই দূর দূর করে তাড়িয়ে দেবে। সে ভাবে, যাই হোক, এতকাল তো পরের বাড়িতে রইল নিজের মতো করে। এত টাকা পয়সা, এত খরচ প্রীতম তার জন্য করে। তার প্রতি মুহূর্তে খুব লজ্জা করে। যা হবার হয় হবে। প্রীতম যদি চায় সে ও বাড়িতে গিয়ে থাকতে, তাহলে তাই হোক। প্রীতম একদিন সকালে মৃন্ময়ীকে নিয়ে তাদের বাড়ির চাবিটা খুললে পাড়ার লোকেরা শুধু চুপচাপ দাঁড়িয়ে দেখে সব। আসলে যেদিন বাচ্চু মৃন্ময়ীকে প্রীতমের কাছে রেখে এসেছিল, সেদিনই ওই বাড়িটার কথাও তাকে সে বলেছিল। সেদিনই প্রীতম মৃন্ময়ীদের বাড়িটা পুলিশকে বলে চাবি তালা দিয়ে সিল করার ব্যবস্থা করেছিল, যাতে তাদের বাড়িটা থেকে কোনো কিছু চুরি না হয়ে যায়, ভবিষ্যতে যাতে মৃন্ময়ী ও বাড়িতে গিয়ে থাকতে পারে। ঘরটায় দরজা খুলে ঢুকে মৃন্ময়ী যেন পাথরের মতো দাঁড়িয়ে রইল। তারপর প্রীতম তাকে বলে আলমারিটা খুলতে। সে আলমারিটা খুললে তার চোখে পড়ে ডায়েরিটা, যেটার কথা তার মা তাকে মরার আগের দিন রাত্রে বলে গিয়েছিল। তারপর তার ছোটবেলাকার জামা এবং তার মায়ের কাপড়গুলো দেখে সে কান্না চেপে রাখতে পারল না, হাউমাউ করে কেঁদে ফেলল। প্রীতম তাকে সেখান থেকে শান্ত করে তাদের বাড়িতে নিয়ে চলে আসে। সন্ধে হতে না হতেই সেদিন বাড়ি ফিরে আসে। আসলে তার শরীরটা একদমই ভালো লাগছিল না। সে তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে বিছানায় চুপচাপ শুয়ে থাকে। মৃন্ময়ী সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে নিচে এসে দেখে প্রীতম বিছানার মধ্যে শুয়ে আছে। তাকে জিজ্ঞাসা করে উত্তর পাবে না জেনে তার মাথায় হাত দিয়ে দেখে তার প্রচুর জ্বর। তাড়াতাড়ি জলপট্টি দেয় এবং ওষুধ খাইয়ে দেখে জ্বরটা অল্প ছেড়েছে। খাওয়া দাওয়া হতে মৃন্ময়ী যেন স্থির হয়ে শুতে পাচ্ছে না। সে প্রীতমের ঘরে পাশ দিয়ে যেতে গিয়ে শুনতে পায় প্রীতম কার সাথে যেন কথা বলছে। সন্দেহবশত কাছে গিয়ে দেখে প্রীতমের প্রচুর জ্বর। সে তাড়াতাড়ি জলপট্টি দিলে জ্বর একটু কমে, তো আবার আসে। এইভাবে কদিন কেটে যায়। সে প্রীতমকে বলে একটি ডাক্তার ডাক দিল। ডাক্তার এসে জানায় তার লক্ষণগুলো ভালো নয়, সমস্ত পরীক্ষা করতে কলকাতায় নিয়ে যেতে হবে। শুনে মৃন্ময়ীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে ঠাকুরের কাছে গিয়ে কেঁদে জানায় প্রীতম ছাড়া তার জীবনে কেউ নেই, তাকে যেন ঠাকুর তাড়াতাড়ি সুস্থ করে দেন। সেদিন রাতে আবার জ্বরটা ফিরে এলে মৃন্ময়ী জলপট্টি দিচ্ছিল। তখন প্রীতম তার হাতটা ধরে বলে, তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি ছাড়া আমার এই জগতে আর কেউ নেই, আমি তোমাকে ভালোবাসি, আমাকে একা করে আমায় ছেড়ে চলে যেও না। মৃন্ময়ী তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে,
যাব না কোনোদিন আপনাকে ছেড়ে, আপনি শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। ভোরের দিকে প্রীতম ঘুম ভেঙে দেখে মৃন্ময়ী তার মাথায় হাত দিয়ে জেগে বসে আছে। দুজন দুজনের দিকে খানিকক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর প্রীতম তাকে শুতে যেতে বলে। ভাবে সত্যি মেয়েটার ভাগ্যটা কীরকম, নিজের ঘরবাড়ি সব কিছু থাকতে আজ পরের বাড়িতে কিভাবে আশ্রিত হয়ে আছে, পরের অনুগ্রহে জীবন কাটাতে হচ্ছে। শুতে গিয়ে মৃন্ময়ী ভাবছে তার মায়ের কাছে সে কি অপরাধ করেছিল যে তার মা তাকে এরকম একা করে দিয়ে চলে গেল। সেদিন যদি প্রীতম না থাকতো তাহলে আজকে তার যে কি পরিণাম হতো ভাবলেই তার খুব ভয় করে। যেখানে তার নিজের রক্তের সম্পর্ক, তার নিজের মামার ছেলে তার সাথে এরকম করলো, সেখানে সারা পৃথিবীতে সে কত অসহায়। প্রীতম বাবুর মতো মানুষ তার জীবনে না থাকলে তাকে কতদিন আগে পৃথিবী থেকে বিদায় নিতে হতো। শুধু তাই নয়, প্রীতম বাবু তার জীবনে ভগবান তুল্য। সে মনে মনে যা ভাবে, যা চায় সবই যেন প্রীতম বাবু বুঝতে পেরে যায়। সে তার ছোটবেলার স্মৃতি, তার মায়ের সমস্ত কিছুকেই কত সম্মান করে সে, তাকে এক এক করে স্বপ্ন পূরণের পথে এগিয়ে দিচ্ছে সে। তাই মৃন্ময়ী তার ভগবান প্রীতম বাবুর চরণে ঠাঁই নিতে চায়। আজকের পর্ব এই পর্যন্তই থাক। পরবর্তী পর্ব আজ সন্ধে 7:30টায় আমি আপলোড করব এবং কালকেই এর অন্তিম পর্ব আমি আপলোড করে দেব। গল্পটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।